এক সময় বাংলাদেশের মধ্যবিত্ত সমাজে এমন কাউকে খুঁজে পাওয়া যেত না যে নাকি ভাওয়াল সন্ন্যাসীর অলৌকিক কাহিনী শুনে বড় হয়নি। গল্পটা এমন, ভাওয়ালের মেজ কুমার অসুস্থ হয়ে পড়লে দার্জিলিংয়ে যান সুস্থ হওয়ার জন্য। একদিন ভাওয়ালের লোকজন জানল যে সেখানে তিনি মারা যান। সেখানে তাকে যথারীতি দাহ করা হয়েছে এবং তার স্ত্রী ও অন্যান্যরা তার মৃত্যুতে শেষকৃত্য করার জন্য ঘরে ফিরে এসেছেন। কিন্তু মৃত্যুর 12 বছর পর কুমার সন্ন্যাসীর বেশে ফিরে আসেন, কিন্তু রানী সন্ন্যাসীকে মেজ কুমার বলে মানতে অস্বীকার করেন। মেজ কুমার তার প্রাপ্য জমিদারি ফিরে পেতে মামলা করেন। ভাওয়াল মামলা সারা বাংলাদেশে তথা ভারতব্যাপী চাঞ্চল্য সৃষ্টিকারী ও 20 শতকের প্রচার মাধ্যমে অন্যতম আলোচিত ঘটনা। আমাদের আজকের ভিডিও সেই ভাওয়াল সন্ন্যাসী রাজার কাহিনী। আমরা মন গড়া ও প্রচলিত রসালো কাহিনী না বলে চেষ্টা করব তথ্যের ভিত্তিতে এই ঐতিহাসিক ঘটনার সত্য তুলে ধরতে। বহুকাল পূর্বে বুড়িগঙ্গা নদীর উত্তর তীর হতে ব্রহ্মপুত্র নদের অববাহিকা পার হয়ে সুসং পাহাড় পর্যন্ত বিস্তীর্ণ ভূভাগের মধ্যে জয়নশাহী নামে একটি গহীন অরণ্য অঞ্চল ছিল। এর উত্তরাংশকে বলা হতো মধুপুরের অরণ্য অঞ্চল এবং দক্ষিণাংশকে বলা হতো ভাওয়ালের অরণ্য অঞ্চল। দ্বাদশ শতাব্দীর পরবর্তীকালে প্রায় 600 বছর পাঠান ও মুঘলরা এই দেশ শাসন করে। তাদের আমলে এই আরণ্যকের মাঝখানে গড়ে ওঠে এক প্রশাসনিক অঞ্চল যা ভাওয়াল পরগনা নামে পরিচিত। ভাওয়াল পরগনার উত্তরে আটিয়া ও আলিপসিং পরগনা, দক্ষিণে বুড়িগঙ্গা, পূর্বে লক্ষা নদী ও মহেরদী পরগনা এবং পশ্চিমে কাশিমপুর ও দুর্গাপুর পরগনা। বর্তমান গাজীপুর, টাঙ্গাইল ও ঢাকা জেলার কিছু অংশ ছিল ভাওয়াল পরগনার অবস্থান। গাজীপুর চৌরাস্তা হতে ডান দিকে রাস্তাটি গিয়েছে জয়দেবপুর সদর বরাবর। জয়দেবপুর সদর রেল ক্রসিং পার হয়ে সামান্য সামনে এগিয়ে গেলেই রানী বিলাসমণি স্কুল। এই স্কুলের ঠিক বিপরীত পাশেই ভাওয়াল রাজবাড়িটি অবস্থিত। প্রায় 5 একর জায়গার উপরে কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি। 1978 সালে এই রাজবাড়িটিকে জেলা পরিষদ ভবন হিসেবে ঘোষণা দেওয়া হলেও বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই রাজবাড়ির আওতায় ভাওয়াল পরগনা প্রায় 579 বর্গমাইল এলাকা জুড়ে ছিল, যেখানে প্রায় 5 লাখ প্রজা বাস করত। বিস্তৃতি, আয় ও মর্যাদার দিক থেকে ভাওয়াল স্টেট ছিল ঢাকার নওয়াব স্টেটের পরেই পূর্ববঙ্গের দ্বিতীয় বৃহত্তম ও প্রাচীন জমিদারি। 17 শতকের শেষ দিক থেকে এই স্টেটের উদ্ভব। শ্রোত্রিয় ব্রাহ্মণ গোত্রভুক্ত এই রাজপরিবার 1878 সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে রায় ও রাজা খেতাব লাভ করে। রাজ্যের মূল কেন্দ্র জয়দেবপুর এবং এখানেই জমিদারি কাচারি বা রাজবাড়ি অবস্থিত। রাজা রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরী 1901 সালের 26শে এপ্রিল মৃত্যুবরণ করেন। হিন্দু আইনানুসারে তার মৃত্যুর পর ভাওয়াল রাজ্য বা স্টেটের মালিক হন 3 পুত্র। কিন্তু কুমারগণ নাবালক থাকায় তাদের মা রানী বিলাসমণি দেবী ট্রাস্টি হিসেবে স্টেট পরিচালনার ভার গ্রহণ করেন। আর এই কারণে ভাওয়াল রাজ স্টেট একসময় রানী বিলাসমণি স্টেট নামে পরিচিতি লাভ করেছিল। 1907 সালের জানুয়ারি মাসে রানী বিলাসমণি মৃত্যুবরণ করেন। অতপর আমাদের গল্পের সেই সন্ন্যাসী রাজা রাজকুমার রমেন্দ্র নারায়ণ রায় ও আরও 2 ভাই মিলে এই জমিদারির দেখাশোনা করতেন। 3 কুমার সমান হিস্যায় ভাওয়াল স্টেটের মালিকানা প্রাপ্ত হন। রমেন্দ্র নারায়ণ ছিলেন 3 ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তিনি ছিলেন প্রজাবৎসল, কিন্তু অধিকাংশ সময় তিনি শিকারে আনন্দ ফুর্তি করে এবং নারী সংসর্গে কাটাতেন। তার বেশ কয়েকজন রক্ষিতা ছিল বলেও জানা যায়। তার স্ত্রীর নাম ছিল বিভাবতী দেবী। তিনি ছিলেন
অনিন্দ সুন্দরী, কিন্তু মেজ কুমারের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। কুমারের উদ্দাম জীবনযাপন ও নারী লিপ্সার কারণে রানীকে সময় দিতেন খুব কম। এই অবাধ যৌনাচারের ফলে কুমার সিফিলিস রোগে আক্রান্ত হন। 1909 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের শেষ দিকে স্ত্রী বিভাবতী দেবী ও শ্যালক সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং জমিদার মহলের এক বহর ভৃত্যসহ রমেন্দ্র নারায়ণ স্বাস্থ্য উদ্ধারের লক্ষ্যে বায়ু পরিবর্তনে দার্জিলিং যান। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং যথারীতি দাহ করা হয় বলেও দাবি করা হয়। মেজ কুমারের মৃত্যুতে তার জমিদারের অংশের মালিক হন মেজ রানী বিভাবতী দেবী। তার পক্ষে তার ভাই সত্যেন্দ্রনাথ জমিদারি পরিচালনা করেন এবং বিভাবতী দেবী কলিকাতায় বিধবা বেশে জীবনযাপন করেন। কিন্তু চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত হয় যখন প্রায় 12 বছর পর 1920 সালে রাজা রমেন্দ্র নারায়ণ সন্ন্যাসী বেশে ঢাকায় পুনরাবির্ভূত হন। অনেকে তাকে শনাক্ত করলেও রাজা নিজের থেকে আপন পরিচয় দেননি। তিনি একথাও বলেননি যে তিনি ভাওয়াল রাজ্যের 3 অংশীদারের একজন। যারা তাকে চিনতে পেরেছিলেন তারা 1922 সালে তাকে ভাওয়ালে নিয়ে আসেন এবং তখনই তিনি আত্মপরিচয় ঘোষণা করেন। পরিবারের একজন সদস্য হিসেবে রাজবাড়ির প্রতিটি জিনিসের সঙ্গেই তিনি কতখানি পরিচিত এটা প্রমাণের জন্য তিনি বেশ কিছু সাক্ষ্য প্রমাণ প্রদর্শন করেন। শেষ পর্যন্ত সন্ন্যাসী বিস্তারিত তথ্য প্রকাশ করে বলেন যে তিনি ভাওয়াল রাজ্যের 1/3 মালিক, কিন্তু তার পরিবার সঙ্গে সঙ্গে এই দাবি নাকচ করে দেয় এবং সন্ন্যাসী বেশি রমেন্দ্রকে একজন বিপজ্জনক মিথ্যা দাবিদার হিসেবে গণ্য করে। রাজপরিবার এই ভণ্ড নাগা সন্ন্যাসীর হাত থেকে তাদের রক্ষা করার জন্য সরকারের নিকট অনুরোধ জানায়। রমেন্দ্রর কলকাতা নিবাসী স্ত্রী সন্ন্যাসীকে তার স্বামী হিসেবে মেনে নিতে বারবার অস্বীকৃতি জানান। আপোষে সমস্যার সমাধানের সকল প্রয়াস ব্যর্থ হলে 1930 সালের এপ্রিলের 24 তারিখে ভাওয়াল সন্ন্যাসীর আইনজীবীরা বিভাবতী দেবী ও অন্যান্য মালিকদের বিরুদ্ধে ভাওয়াল রাজবাড়ির সম্পত্তির অধিকার চেয়ে মামলা করেন। পান্নালাল বসুর কোর্টে তার মামলা পরিচালনার জন্য ব্যারিস্টার P.C. চ্যাটার্জিকে নিয়োগ করা হয়। কোর্টে সাক্ষ্য প্রমাণ দেওয়ার জন্য বহু সংখ্যক দেশি ও ইউরোপীয় বিশিষ্ট ব্যক্তিকে তালিকাবদ্ধ করা হয়। প্রত্যেকে নিজ নিজ সাক্ষ্যে শনাক্ত করেন যে সন্ন্যাসী আসলেই রমেন্দ্র নারায়ণ। কোর্টে রমেন্দ্র নারায়ণ দাবি করেন যে তিনি তার শ্যালক সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্রের শিকার। সত্যেন্দ্রনাথ এক বেকার স্নাতক। সে তার সন্তানহীনা বোনের সমর্থনে রমেন্দ্র জমিদারি অংশ নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করে। রাজা আরও দাবি করেন যে সত্যেন্দ্রনাথের ষড়যন্ত্র পরিকল্পনায় সহযোগী ছিলেন পারিবারিক চিকিৎসক আশুতোষ দাশগুপ্ত। রাজা রমেন্দ্র নারায়ণ ছিলেন সিফিলিসের রোগী। রোগমুক্তির কথা বলে তারা তাকে ষড়যন্ত্রমূলকভাবে দার্জিলিংয়ে নিয়ে যায়। রাজা জানালেন যে ওরা তাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল এবং রাতের অন্ধকারে তাকে দ্রুত দাহ করতে চেয়েছিল। কিন্তু এরই মধ্যে ওই এলাকায় হঠাৎ করেই শিলাঝড় শুরু হলে যেসব ভাড়া করা ডোম রাজাকে পোড়াতে নিয়ে গিয়েছিল তারা তাকে ফেলে রেখে চলে যায়। ওই সময় একদল নাগা সন্ন্যাসী শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল। তারা রাজাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। সন্ন্যাসীরা তাদের ডেরায় রাজাকে বহন করে নিয়ে যায় এবং তাদের সেবা শুশ্রূষায় রাজা আরোগ্য লাভ করেন। উভয় পক্ষ থেকে কয়েকশো সাক্ষী হাজির করা হয়। তাদের অনেকের সাক্ষ্য ছিল পরস্পর বিরোধী। বিবাদী পক্ষ কুমারের বোন জ্যোতির্ময়ী দেবীকে জেরা করা হয়। তিনি সন্ন্যাসীর পক্ষে ছিলেন এবং দাবি করেন সন্ন্যাসী কুমার। তিনি আরও দাবি করেন সন্ন্যাসীর চেহারায় তাদের বংশের ছাপ রয়েছে এবং সন্ন্যাসী বাংলা বলতে পারেন। বাদীপক্ষ কুমারের স্ত্রী বিভাবতী দেবীকে জিজ্ঞাসাবাদ করে। বিভাবতী দেবী কুমারের চেহারার সঙ্গে সন্ন্যাসীর কোনো মিল নেই বলে দাবি করেন। রমেন্দ্র নারায়ণের অনুকূলে আদালতে বেশ কিছু আলামত পেশ করা হয়, যার মধ্যে ছিল নানান ছবি, চিত্র, শারীরিক চিহ্ন, পরিচিতদের চিঠিপত্র ও বিবৃতি ইত্যাদি। এসব সাক্ষ্যের প্রায় সবগুলোই প্রমাণ করে যে সন্ন্যাসী প্রকৃতপক্ষে রমেন্দ্র নারায়ণ রায়। বিজ্ঞ বিচারক পরিশেষে 1937 সালের 22শে ডিসেম্বর তার রায় প্রদান করেন যে এই সন্ন্যাসী ভাওয়াল রাজ্যের সহ অংশীদার কুমার রমেন্দ্র নারায়ণ রায়।
কিন্তু তার স্ত্রী বিভাবতী ওই রায় না মেনে উচ্চ আদালতে অ্যাপিল করেন। কলকাতা হাইকোর্ট জেলা জজের রায় বহাল রাখে, তবে বিভাবতী দেবী হাল ছাড়তে রাজি হননি। বাদী প্রিভি কাউন্সিলে মামলাটি স্থানান্তরের জন্য আবেদন করে। লন্ডনের প্রিভি কাউন্সিল আপিল শুনতে রাজি হয়। লর্ড থাঙ্কেটন, লর্ড হাবার্ট ডু পার্স্ক এবং স্যার চেতুর মাধবন আপিলের বিচার করেন। 28 দিন ধরে শুনানি চলে। 1946 সালের জুলাই 30 তারিখে বিচারকেরা দাবিদারের পক্ষে রায় দেন এবং আপিল নাকচ করে দেন। পরের দিন কলকাতায় টেলিগ্রাফ মারফত মামলার রায় জানানো হয়। এত কিছুর পরেও নরেন্দ্র নারায়ণ রায় তার প্রাপ্য জমিদারি ভোগ করতে পারেননি, কারণ চূড়ান্ত রায়ের ফল শোনার একদিন পর তিনি কলিকাতায় হৃদরোগে আক্রান্ত হন। এর 2 দিন পর মৃত্যুবরণ করেন। ভাওয়াল সন্ন্যাসী মামলাটি এতই উত্তেজনাপূর্ণ ছিল যে মামলা যতই গড়াতে থাকে ততই দেশের সকল পত্রপত্রিকায় নানা মন গড়া মন্তব্য ও রসালো কাহিনী প্রকাশ পেতে থাকে। এমনকি ঘটনাটি সারা ভারতবর্ষের বিভিন্ন ভাষায় সাহিত্য, নাটক এবং সিনেমারও বিষয়বস্তু হয়। বিখ্যাত বাংলাদেশি সিনেমা ব্যক্তিত্ব আতাউর রহমান 1966 সালে নির্মাণ করেন রাজা সন্ন্যাসী। একই বছর রৌনক চৌধুরীর পরিচালনায় মুক্তি পায় ভাওয়াল সন্ন্যাসী। উত্তম কুমারের বিখ্যাত চলচ্চিত্র সন্ন্যাসী রাজা মুক্তি পায় 1975 সালে। ছবিটি তেলেগু ভাষায় রিমেক হয় 1977 সালে। হাল আমলে সৃজিত মুখোপাধ্যায় নির্মাণ করেন এক যে ছিল রাজা, যা মুক্তি পায় 2018 সালে। বেশিরভাগ কাহিনীতেই সত্য ইতিহাস তুলে না ধরে মন গড়া গল্প বলা হয়। আমাদের দেশে প্রায় সকলেই মেঝ রানী বিভাবতীর সাথে ডাক্তার আশুতোষের প্রেম ও তারা ষড়যন্ত্র করে বিষ খাইয়ে কুমার রমেন্দ্র নারায়ণকে মারতে চেয়েছিলেন এমন প্রচলিত ধারণা বিশ্বাস করেন। কিন্তু বাস্তবে দেখা যায় রানী কুমারের কথিত মৃত্যুর পর কলিকাতায় বিধবা হিসেবে সারা জীবন যাপন করেন, আর ডাক্তার আশুতোষ থাকেন ঢাকায়। আসলে কুমারের অন্তর্ধানে মূল লাভ হয়েছিল রানীর ভাই সত্যেন্দ্রনাথের। সেই জমিদারি চালনার কৃতিত্ব লাভ করেছিল। কুমার রমেন্দ্র নারায়ণ নিজে কোর্টে অভিযোগ করেন তিনি তার শ্যালক সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্রের শিকার। মূল পরিকল্পনাকারী সত্যেন্দ্রনাথ সম্পত্তির লোভে ডাক্তার আশুতোষকে নিয়ে ষড়যন্ত্রের ছক কষে। বিভাবতী দেবী হয়ে যান ভাইয়ের অর্থলিপ্সার শিকার। ভাওয়াল সন্ন্যাসী মামলার পরে জমিদারির উত্তরাধিকারের বিষয়টি শেষ পর্যন্ত জটিল হয়ে পড়ে এবং ফলে এর ব্যবস্থাপনা 1950 সালে জমিদারি প্রথা বাতিল না হওয়া পর্যন্ত কোর্ট অফ ওয়ার্ডসের অধীনেই থেকে যায়। যেহেতু উত্তরাধিকারী নিয়ে বহু জটিলতা ছিল এবং জমিদারি সংক্রান্ত বহু মামলাও অমীমাংসিত ছিল, সেই কারণে জমিদারি প্রথা বিলুপ্ত ঘোষণার পরেও এর বিষয় সম্পত্তি বা দায় দায়িত্ব যথাযথভাবে বন্টন করা সম্ভব হয়নি। ফলে পাকিস্তানি আমলেও জমিদারিটি কোর্ট অফ ওয়ার্ডসের অধীনেই থাকে। বর্তমানে ভাওয়াল স্টেটের কর্মকাণ্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি সংস্কার বোর্ড পরিচালনা করে। এইভাবেই 1704 সালে কৃষ্ণনারায়ণের মাধ্যমে প্রতিষ্ঠিত ভাওয়াল জমিদারি 246 বছর পর 1950 সালে সমাপ্তি ঘটে। বংশের শেষ জমিদার রমেন্দ্র নারায়ণ রায়ের রূপকথার কাব্য যেন মানুষের জীবনের আনন্দ, বেদনা, ভোগ, কষ্ট, সংগ্রাম ও হতাশার এক সুনিপুণ চিত্রকল্প। মাঝে মাঝে ইতিহাসে আমাদের এমন ঘটনার পাঠ নিতে হয় যার সাথে চলচ্চিত্রের কাল্পনিক গল্পের পার্থক্য করাই মুশকিল হয়ে পড়ে। ভাওয়াল রাজার এই কাহিনী তাই আজও উপজীব্য হয়ে আছে বিভিন্ন বইয়ের কাহিনীতে, নাটকে ও চলচ্চিত্রে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।